প্যারিস শহরের একটি সাধারণ সোমবার। আর সকল মানুষের মতো সবাই ব্যস্ত ছিল, যে যার কাজে দৌড়াদৌড়ি করছিলেন। তবে এই ব্যস্ততম সকালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। লুভার মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে আসে তিনজন এবং তাদের হাতে ছিল একটি দুর্লভ জিনিস। তারা আগের দিন রাত্রে ঠিক ওই মিউজিয়ামের ভেতরেই অবস্থান করছিলেন। পরদিন সকালে তারা একটি দুর্লভ জিনিস চুরি করে এই মিউজিয়াম থেকে বের হয়ে আসে। এই তিনজন পাশে থাকা একটি স্টেশনে চলে যায়। সেখানে 8:15 একটি ট্রেনে উঠে তারা কোথাও একটা হারিয়ে যায়। তারা যে জিনিসটা চুরি করেছিল সেই সময় পর্যন্ত তার গুরুত্ব অনেকেই বুঝতে পারেনি। কিন্তু এটি কোনো সাধারণ জিনিস ছিল না, এটি ছিল বিশ্ববিখ্যাত পেন্টিং মোনালিসা। বর্তমান সময়ে এই পেন্টিংটির মূল্য রয়েছে প্রায় $1 বিলিয়ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি এত মূল্যবান কেন? মোনালিসার মধ্যে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে? কেন এটি বিশ্বের সবচেয়ে আলোচিত এবং পরিচিত চিত্রকর্ম? চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো সম্পর্কেই জানা যাক। At the Louvre Museum in Paris, a small portrait, the Mona Lisa, hangs in a Renaissance gallery. Until now, she's been a work of little renown, but she's about to become. পেন্টিংটি তৈরি করা হয়েছিল 1503 সালে। লিওনার্দো দা ভিঞ্চি নামে একজন পেইন্টার এই পেন্টিংটি তৈরি করেছিলেন। তিনি কেবলমাত্র একজন শিল্পী ছিলেন না, সঙ্গে ছিলেন প্রকৌশলী, বিজ্ঞানী, ভাস্কর, স্থপতি এবং তাত্ত্বিক। পেইন্টিং থেকে শুরু করে কার্টোগ্রাফি, জ্যোতিষবিদ্যা, শারীরস্থান, উদ্ভিদবিদ্যা, জলবিদ্যা, ভূতত্ত্ব, আলোকবিদ্যা, এমনকি জীবাশ্মবিদ্যাও তার গভীর জ্ঞান ছিল। তো তার জীবনী আসলে অনেক বড় ছিল। এটা সম্পর্কে আমরা অন্য একটা ভিডিওতে জানতাম। তাই চলুন মোনালিসার গল্পে ফিরে যাওয়া যায়। মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত একটি পেন্টিং। কিন্তু সকলের মধ্যেই সবসময় একটি প্রশ্ন ঘোরাফেরা করতো যে মোনালিসা আসলে কে? এটি আদৌ কোনো বাস্তব চিত্রের মহিলা নাকি অন্য কিছু? এই বিষয়টি সম্পর্কে প্রথম যিনি উদ্ঘাটন করেন তিনি হচ্ছেন জর্জিও ভাসারি। তিনি ইতালিয়ান একজন শিল্পী। ভাসারি লিওনার্দো দা ভিঞ্চির আত্মজীবনে লেখেন 1550 সালে। ভাসারির মতে এই নারী ছিলেন লিসা গেরার্ডিনি। তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ীর স্ত্রী। তাদের বাড়ি ছিল ফ্লোরেন্সে এবং তার স্বামী ছিলেন ফ্রান্সেসকো জিওকন্ডো। ভাসারি বিশ্বাস করতেন ফ্রান্সেসকো তার নিজের স্ত্রীর পেইন্টিংটি লিওনার্দো ভিঞ্চিকে তৈরি করার জন্য বলেছিলেন। এখন মজার বিষয় হচ্ছে, ভাসারি এই বিষয়টা নিয়ে এত গবেষণার পরেও অনেকে আসলে এই ঘটনাটা বিশ্বাস করতে একদম প্রস্তুত ছিল না। এই নারীর পরিচয় নিয়ে সে সময় নানান ধরনের তথ্য আসলে সবার সামনে উপস্থাপন করা হতো। কিছু কিছু লোক বলতেন যে এটি আসলে লিওনার্দো দা ভিঞ্চির মা। আবার অনেকেই বলতো যে এটি হচ্ছে লিওনার্দো ভিঞ্চি নিজেই। লিওনার্দো ভিঞ্চি নিজেই চিন্তা করেছিলেন যদি সে মেয়ে হতো তাহলে সে দেখতে কেমন হতো। সো তিনি এটা চিন্তা করে আসলে এই পিকচারটি নিজের হিসেবেই তৈরি করেছিলেন। এই তথ্যটি প্রথমবারের মতো ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছিলেন শিল্পী লিলিয়ান সোয়ার্টস। 1987 সালে এই বিষয়টি প্রমাণ করার জন্য তিনি একটি বিশেষ পন্থা অবলম্বন করেন। লিলিয়ান সোয়ার্টস ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে লিওনার্দো দা ভিঞ্চির মুখ এবং মোনালিসার মুখ একসাথে মিল করে দেখিয়েছিলেন। এই যুক্তি দিয়ে সেখানে দুটি মুখ একে অপরের উপর স্থাপন করে এই যুক্তি দিয়েছিলেন যে তাদের দুজনের চেহারা আসলে একই রকম দেখতে। তবে আজ আমরা অনেকেই জানি যে এটা হচ্ছে লিজা জিকন্ডোর ছবি। ফ্লোরেন্সে বসবাসরত এক অধ্যাপক প্রায় 25 বছর ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করেন। তিনি এই গবেষণায় বিভিন্ন ধরনের আর্কাইভ খুঁজে পান। 2004 সালে এটিকে সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্য তিনি একটি সুস্পষ্ট তথ্য খুঁজে পান। তিনি আরো দেখতে পান যে ফ্রান্সেসকোর পরিবারের সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি একটি রেকর্ড খুঁজে পান যেখানে দেখা যায় লিসার বিয়ে 5 মার্চ 1495 সালে নিবন্ধন হয়েছিল। যতদিন লিসার বয়স ছিল 16 বছর এবং ফ্রান্সেসকোর বয়স ছিল 30 বছর। এছাড়াও এই আর্কাইভগুলোর মধ্যে দেখা যায় যে ফ্রান্সেসকো এবং লিওনার্দোর বাবার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। এটা থেকে বোঝা যায় যে লিসার স্বামী নয়, বরঞ্চ লিওনার্দো দা ভিঞ্চির বাবাই মূলত এই পেইন্টিংটি আঁকার জন্য লিওনার্দোকে বলেছিলেন। এই আর্কাইভগুলোর মধ্যে আরো কিছু তথ্য ছিল, যেমন মোনালিসার পেইন্টিংটি যখন আঁকা হয় তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। পেইন্টিংটি আঁকার পেছনে মূলত দুইটা কারণ থাকতে পারে, যেমন 1503 সালে তারা নতুন বাড়িতে শিফট হয়েছিলেন। আবার অন্যদিকে 1502 সালে তাদের দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করে। দ্বিতীয় কারণটা আসলে বেশি সম্ভাব্য মনে হয়, কারণ 1499 সালে লিসা তার প্রথম কন্যা সন্তানকে হারিয়েছিলেন। যদি আপনি এই পিকচারটি খুব ভালোভাবে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে লিসার মাথার উপরে একটু ঘোমটা টাইপের কিছু দেওয়া আছে। অনেকে এটাকে শোকের পর্দা বলে আখ্যায়িত করে থাকে। এই ধরনের ঘোমটা সাধারণত পরিবারের কোনো সদস্য মারা গেলে পরিধান করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, দা ভিঞ্চি যদি ইতালিয়ান হন তাহলে তার এই প্রিন্টিং এখন ফ্রান্সে আসলে কি করছে? এই সম্পর্কে বলতে গেলে আসলে বলতে হয় 1516 সালে লিওনার্দো দা ভিঞ্চিকে ফ্রান্সে থাকার জন্য আমন্ত্রণ জানান ফ্রান্সের রাজা এবং তখন তিনি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন এবং সাথে করে মোনালিসার এই পেইন্টিংটাকে নিয়ে যান। ঐতিহাসিক
রেকর্ডগুলোতে এই বিষয় এখনো সুস্পষ্ট না যে দা ভিঞ্চি আসলে এই পেন্টিংটি সম্পূর্ণ করতে পারেননি। পেন্টিং শুরু করার প্রায় 15 বছর পরেও তিনি এই পেন্টিং এর উপরেই কাজ করছিলেন, এই পেন্টিংটাকে আরো নিখুঁতভাবে তৈরি করার জন্য। 1519 সালে লিওনার্দো দা ভিঞ্চি রাজপ্রাসাদেই মারা যান। এরপর এই পেন্টিংটাকে রাজা আসলে নিজের সংগ্রহে রেখে দেয়। এর প্রায় 150 বছর পর 1797 সালে ফরাসি বিপ্লবের সময় এই পেন্টিংটিকে সরিয়ে লুভার মিউজিয়ামে রাখা হয়। এখন ফিরে আসা যাক 1911 সালে মোনালিসা চুরির ঘটনার সাথে। এই ঘটনাটির পেছনে যিনি ছিলেন তিনি ছিলেন ভিনসেনজো পেরুগিয়া। তিনি একজন ইতালিয়ান নাগরিক ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে মোনালিসা আসলে ইতালির, ফ্রান্সের নয়। তাই তিনি এটিকে চুরি করার পর ইতালিতে নিয়ে যান। কিন্তু একটি বিশেষ পেন্টিং চুরি করার পর আসলে মনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘোরাফেরা করছিল তার, কারণ সেই সময় এটার দাম প্রায় $1 মিলিয়ন ছিল। তাই তিনি কোনোভাবেই নিরাপদ বোধ করছিলেন না। উপর থেকে মোনালিসার এই পেন্টিং নিয়েও তিনি অনেক চিন্তিত ছিলেন, কারণ মোনালিসার পেন্টিংটা একটু বিশেষভাবে আর্ট করা হয়েছে। কারণ মোনালিসার এই পেন্টিংটি কোনো কাগজ বা কাপড়ের উপর কিন্তু আঁকা হয়নি, এটা মূলত পপলার কাঠের উপরে আঁকা হয়েছে। এই কাঠটা সে সময়ের পেন্টারদের জন্য খুব ভালো একটা চয়েস ছিল। বেশিরভাগ পেন্টাররাই তখন এই কাঠের উপরে আসলে তাদের পেন্টিং গুলো আঁকতে পছন্দ করতেন। এই পেন্টিংটি কিন্তু খুব একটা বড় নয়, দেখুন এই জাদুঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে, আপনি সহজেই এর আকার মানুষের তুলনায় দেখতে পারবেন। মোনালিসা মাত্র 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটার আকার। তবে মোনালিসা এত বিশেষ কেন? কারণ তার সময়ের প্রথম চিত্রকার হিসেবে এটি ছিল সেই সময় নীরব ব্যক্তিদের উপর দৃষ্টি নির্ভর করা একটি প্রকৃতি। এটি ছিল একটি অর্ধ দৈর্ঘ্য প্রকৃতির। এমন শর্ট ফটোগ্রাফি আজকাল হয়তো বা খুবই সাধারণ, কিন্তু সেই সময় আসলে এই ধরনের ছবি কেউ আঁকতাম না। পেন্টিং এর রঙের গ্রেডিয়েন্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন পেন্টিং এর মতো প্রচুর বাদামি এবং হলুদ রঙের শেড হাউস করা হয়েছে। এটি প্রথমে খুব নিস্তেজ মনে হয়। পিকচারটা দেখতে এতটাই হলুদ ছিল যে একসময় এক অধ্যাপক লিসাকে কোলেস্টেরলের রোগী বলে আখ্যায়িত করে দিয়েছিলেন। তবে এর পেছনে দুইটা কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে পেন্টিং এর উপর এটাকে বার্নিশ করা হয়েছে যাতে করে সময়ের সাথে সাথে পেন্টিংটা নষ্ট না হয়ে যায়। আর দ্বিতীয় কারণ হচ্ছে পেন্টিং এর রং ব্লিচ করা হয়েছে, কারণ আসল সময় এটা হয়তো বা আরো উজ্জ্বল এবং প্রাণবন্ত ছিল। কিছু কিছু পেন্টার এই পেন্টিংটাকে আবার পুনরায় তৈরি করার চেষ্টা করেছিলেন যাতে করে তারা বুঝতে পারেন যে এই পেন্টিংটি যখন নতুন তৈরি করা হয়েছিল তখন এটিকে দেখতে আসলে কিরকম লাগতো। দা ভিঞ্চি তার এই পেন্টিং একটি বিশেষ শৈলী ব্যবহার করেছিলেন যেটিকে স্ফুমাতো বলা হয়। দা ভিঞ্চির পেন্টিং এর বিশেষত্ব সেখানে যেখানে তিনি স্ফুমাতো কৌশল ব্যবহার করেছিলেন। এই কৌশলটিতে এমন ভাবে তৈরি করা হয়েছিল যে পেন্টিং এর ব্যাকগ্রাউন্ড এবং মোনালিসার মধ্যে স্পষ্ট সীমানা বা রূপরেখা নেই। আপনি দেখবেন মোনালিসার চুলের কিছু অংশ প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা স্ফুমাতো কৌশলে সম্ভব, যা রূপরেখাকে ঝাপসা করে এবং রং মিশিয়ে দেয়। এমন ভাবে এটি তৈরি করা হয়েছে যা চোখের সামনে অনেক ধরনের অনুভূতির জন্ম দেয়। এছাড়াও মোনালিসার হাসি নিয়ে তার বিশেষ গবেষণা ছিল। আপনি যখন মোনালিসার হাসির দিকে তাকাবেন তার হাসি নির্ভর করে আপনার চোখের অবস্থানের উপর এবং দৃষ্টিকোণের উপর। যেমন আপনি যদি সরাসরি হাসির দিকে তাকান তবে মলিন বা গম্ভীর হাসি দেখতে পারবেন, কিন্তু তার চোখের দিকে তাকালে আপনি দেখবেন হাসি আরো স্পষ্ট। এই ধরনের মৃদু পরিবর্তন শুধুমাত্র স্ফুমাতো কৌশলের মাধ্যমে সম্ভব ছিল। দা ভিঞ্চি এই পিকচারটাতে আসলে তার হাসির পরিপূর্ণতা আনার জন্য অনেক সময় ব্যয় করেছিলেন। আপনি জানলে অবাক হবেন যে দা ভিঞ্চি ফ্লোরেন্সের একটি হাসপাতালে যেতেন এবং মৃতদেহের চামড়া সরিয়ে মুখের পেশি কিভাবে কাজ করে সেটা তিনি দেখতেন। হাসি তৈরি করতে গিয়ে তিনি এমনকি ঘোড়ার মুখের অভিব্যক্তি পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন। এছাড়াও দা ভিঞ্চি আলোকবিদ্যাও গবেষণা করেছিলেন। তিনি আবিষ্কার করেছেন যে আলোক রশ্মি আমাদের চোখে একটি নির্দিষ্ট বিন্দুতে একত্রিত হয় না, বরং তার রেটিনার উপর পুরো অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। এই জ্ঞানগুলো ব্যবহার করে দা ভিঞ্চি এমন ভাবে ছায়াগুলো রেখেছিলেন যাতে মোনালিসাকে দেখার সময় বিশেষ করে পেরিফেরাল ভিশনে তার হাসির প্রভাব আপনি অনুভব করেন, যদিও আপনি সরাসরি কিন্তু হাসির দিকে তাকাচ্ছেন না। যখন আপনি মোনালিসার চোখের দিকে তাকাবেন তখনই দেখবেন যে তার হাসিটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। মোনালিসার পেন্টিং নিয়ে আরো কিছু বিস্ময়কর তথ্য আছে, যেমন মোনালিসার পেন্টিং শুধুমাত্র এই একটাই কিন্তু নয়, আরো একটা পেন্টিং রয়েছে। এই চিত্রকর্মটি আসলে একসাথে দুইটি আলাদা পেন্টিং এর অংশ ছিল যা একই সময় তৈরি করা হয়েছিল। এর মধ্যে আমরা বুঝতে পারি যে দা ভিঞ্চির কৌশল এবং পেন্টিং এর গভীরতা আরো বেশি রহস্যময় ছিল। 1504 সালে রাফেল, যিনি নিজেও একজন কিংবদন্তি শিল্পী ছিলেন, যিনি কলম এবং কালির ব্যবহার করে একটি স্কেচ এঁকেছিলেন যা মোনালিসার চিত্রকর্মের অনুরূপ ছিল। তবে লুভার মিউজিয়ামে রাখা মোনালিসার সাথে এটির বিশাল পার্থক্য দেখা যায়। অনেকের ধারণা
ধারণার মধ্যে যে দ্বিতীয় মোনালিসার পেন্টিংটি ছিল এটি মূলত রাফেলে তৈরি করা ছিল। 1914 সালে লন্ডনে মূলত এটি প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছিল। এটি মোনালিসার মূল পেন্টিং থেকে কিছুটা বড় এবং ভিন্ন ছিল। এই নতুন মোনালিসার বয়স আসলে কম দেখানো হয়েছিল, মাথাটি সামনের দিকে ঝুঁকেছিল এবং তার অভিব্যক্তি ছিল অতীব সাধারণ। এর তুলনায় লুভার মিউজিয়ামে যে পেন্টিংটা রাখা ছিল তার হাসি ছিল সম্পূর্ণ রহস্যময় একটা হাসি। এই নতুন তথ্য এবং গবেষণাগুলো আমাদেরকে আসলে মোনালিসার পিকচারের প্রতি আরো বেশি আকর্ষিত করে। বিশেষজ্ঞরা যখন রাফেলের পিকচারের মধ্যে দুটি কলম দেখতে পান তখন তারা মনে করেন ডা ভিঞ্চি হয়তো বা দুইটা মোনালিসা নিয়ে কাজ করছিলেন। মিউজিয়ামের কর্মচারী ভিনসেন্টো প্যারাগিও চুরি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে লিওনার্দো ভিঞ্চি যেহেতু ইতালিয়ান শিল্পী ছিলেন তাই মোনালিসা ইতালিয়ান মিউজিয়ামে থাকা প্রয়োজন। চুরির খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে বহু গোয়েন্দা এই চোরকে ধরার চেষ্টা করেন। একটা সময় সে এই পেন্টিংটি নিজের কাছে রাখতে রাখতে অনেকটাই বিব্রত হয়ে যায়। তখন তিনি এই পেন্টিংটি একজনের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান এবং তিনি ধরা পড়েন। ঠিক সেই সময় আবার এই পেন্টিংটিকে রিকভার করে লোভার মিউজিয়ামে ফেরত নিয়ে আসা হয়। মোনালিসার চুরির ঘটনা সত্যি খুব অদ্ভুত। ভিনসেন্টো পেরিগিওর মতো লোক যখন মোনালিসার পিকচার চুরি করেন তারপর সেই চিত্রকর্ম বিক্রি করার চেষ্টা করে তখন তা এক সন্দেহজনক নাটকীয়তার সৃষ্টি করে। আর ঠিক এই চুরির পরে আসলে মোনালিসার জনপ্রিয়তাটা এত বৃদ্ধি পেয়েছিল। তিনি যদি এই পিকচারটা আসলে চুরি না করতেন তাহলে হয়তোবা মোনালিসা এতটা পপুলার হয়ে উঠতেন না। তার এই চুরির মাধ্যমেই সারা বিশ্বের মানুষ জানতে পেরেছিলেন মোনালিসা সম্পর্কে। যদিও আজকের দিনে মোনালিসা খুব সুরক্ষিত রয়েছে। আপনি যদি ফ্রান্সের লোভার মিউজিয়ামে যান আপনিও চাইলে এই পিকচারটি দেখতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।